বন্ধুরা নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন গত 5ই আগস্ট 2024 সোমবার বাংলাদেশে একটি সামরিক কূ হয়েছে এবং এর ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়েছেন। যদিও ভারত সরকারিভাবে ঘোষণা করে শেখ হাসিনাকে এখনও রাজনৈতিক শরণ দেয়নি, কিন্তু তারপরেও শেখ হাসিনা আজ অবধি ভারতেই আছেন। আর এই অবস্থায় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে নিয়ে গিয়ে বিচার করে ফাঁসি দেওয়ার জন্য দেশে ফেরত দেবার দাবি করেছে এবং একই সঙ্গে আমেরিকা ভারতের ওপরে চাপ সৃষ্টি করছে যাতে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে অর্পণ করে। এখন কোটি টাকার প্রশ্ন হলো যে শেখ হাসিনাকে কি ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে, অথবা আমেরিকা যদি ভারতের ওপরে চাপ তৈরি করে তাহলে সেই চাপ সামলানোর ক্ষমতাটা কি বর্তমান ভারতের হাতে রয়েছে, বা বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারত যদি বাংলাদেশে ফেরত পাঠায় তাহলে আন্তর্জাতিক কূটনীতি এবং ভূ রাজনীতিতে তার কী প্রভাব পড়বে। তো এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন। আর ভিডিওটিতে লাইক করবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন, আমি ভিডিওর শুরুতেই ছাত্র আন্দোলনের কথা না বলেছি সামরিক অভ্যুত্থান বা মিলিটারি কুয়ের কথা। কেন করেছি নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন। তো কেন বললাম সামরিক কুয়ের কথা, অবশ্যই এর পিছনে কিন্তু কিছু যুক্তি রয়েছে। দেখুন, সারা বাংলাদেশ জুড়ে যে বৃহৎ ছাত্র আন্দোলন হয়েছিল সে কথা আমি অস্বীকার করছি না, কিন্তু সেটা যে শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল না এবং সেটা আমেরিকার সিআইএর প্রত্যক্ষ ইন্ধনে গোটা প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছিল এ কথা কিন্তু আমি অনেক আগেই আমার এই ভিডিওতে প্রমাণ সহকারে ব্যাখ্যা করে বলেছিলাম। সেই ভিডিওটা যদি আপনারা নিশ্চয়ই দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রথমত ছাত্রদের আন্দোলন যে দাবি নিয়ে তৈরি হয়েছিল সেই দাবি কিন্তু হাসিনা সরকার মেনে নিয়েছিলেন, কিন্তু তারপরেও সিআইএ এবং বাংলাদেশের মিলিটারির যৌথ ইন্ধনে নতুন করে সহিংস ছাত্র আন্দোলন কিন্তু শুরু হয় বাংলাদেশে। এবং তারপরেও কিন্তু সেই আন্দোলনটা এতটাও বড় ছিল না যে বাংলাদেশ সেনা সেটাকে সামলাতে পারতো না, বরং সেনা ছাত্রদের আন্দোলনটাকে উন্মুক্ত করে দিয়ে শেখ হাসিনাকে 45 মিনিট সময় দিয়েছিল যে এই সময়ের মধ্যে শেখ হাসিনা যেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় অন্য কোনো দেশে। যখন কোনো দেশের সেনা বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র করে নিজের দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে কাজ না করে নিজের দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করে, তখন সেই ঘটনাটিকে একজন ভারতীয় ইউটিউবার হিসাবে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিন্তু সামরিক অভ্যুত্থান বা মিলিটারি কু ছাড়া অন্য কিছু কিন্তু বলতে পারছি না। অতএব আমেরিকার ষড়যন্ত্রে মিলিটারি কু বা সামরিক অভ্যুত্থানের ফলে দেশ ছাড়তে বাধ্য হওয়া বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে প্রথমে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাতে আসেন এবং তারপরে সেখান থেকে বিশেষ বিমানে করে কিন্তু তিনি দিল্লিতে আসেন। ভারত কিন্তু সব রকম বৈদেশিক চাপকে উপেক্ষা করেও এখনো পর্যন্ত শেখ হাসিনাকে দিল্লিতে নিরাপত্তার ঘেরাটোপে যত্নে রেখেছেন। যদিও এখনো পর্যন্ত রাজনৈতিক অনুষ্ঠান করে ভারত সরকার শেখ হাসিনাকে রাজনৈতিক শরণ দেয়নি। এই জন্যই শেখ হাসিনা প্রথমে কিন্তু লন্ডনে রাজনৈতিক শরণ চান, কিন্তু লন্ডন সে সময় নিজেই এমনভাবে বিপর্যস্ত হয়েছিল যে তাকে রাজনৈতিক শরণ দিতে অস্বীকার করে। আর এই অবস্থাতে আমেরিকাও কিন্তু শেখ হাসিনার ভিসা বাতিল করে দেওয়ার মাধ্যমে একটা পরিষ্কার প্রচ্ছন্ন বার্তা দিয়ে দিয়েছে যে আমেরিকার অক্ষে যে সমস্ত দেশগুলি রয়েছে তারা যাতে কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে রাজনৈতিক শরণ না দেয়। সেই দিক থেকে খেয়াল করলে কোনো ইউরোপীয় দেশ বা কানাডাও কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি। আর আজ অবধি শেখ হাসিনা কিন্তু কোথাও নিরাপদ আশ্রয় না পেয়ে আমাদের ভারতের দিল্লিতেই কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু অবস্থান করছেন। তবে সম্প্রতি আমেরিকার মিডিয়া দাবি করছে যে ভারত শেখ হাসিনাকে আমেরিকার হাত থেকে নাকি রক্ষা করছেন। দ্য ওয়াশিংটন পোস্টের একটা আর্টিকেলে খোলাখুলিভাবে বলা হয়েছে যে ভারত আমেরিকাকে চাপ দিচ্ছে শেখ হাসিনার প্রতি নমনীয় হবার জন্য। এখন দেখুন, এটা কিন্তু শুধুমাত্র ওয়াশিংটন পোস্টের একটা নিউজ। আমেরিকা আদতেও এরকম কোনো কথা বলেছে কিনা ভারতের ওপরে সেই অর্থে কিন্তু এর কোনো প্রমাণ নেই। তবে একথা সত্য যে গত কয়েক দশকে যে বা যারা আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি। উদাহরণস্বরূপ পাকিস্তানের ইমরান খান আমেরিকার বিরুদ্ধে কথা বলেছিলেন আর তারপরেই কিন্তু তিনি বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে পাকিস্তানের কারাগারে বন্দী হয়ে আছেন। কিন্তু আমি এটা বলছি না যে আমেরিকা তাকে কারাগারে বন্দী করেছেন, কিন্তু আমাদের চোখের সামনেই তো এই সমস্ত ঘটনাটা ঘটেছে, তাই গোটা বিশ্ব কিন্তু বুঝতে পারছে যে এর পিছনে মাস্টার মাইন্ডটা কে রয়েছে।
যদিও বা পাকিস্তানের গদ্দাফির মতো নেতাদের ক্ষেত্রেও আমরা এই চরম উদাহরণটা দেখতে পেরেছি, তো ঠিক সেমভাবেই কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রেও এর কোনো রকম ব্যতিক্রম হয়নি। কারণ ওয়াশিংটন পোস্ট দাবি করছে যে ভারতীয় লবিংয়ের পরে ওয়াশিংটন শেখ হাসিনার প্রতি কোনো রকমভাবেই কিন্তু সুর নরম করেনি। আর ইতিমধ্যে আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে বাংলাদেশ সরকারের মুখ্য পরামর্শদাতা ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে প্রত্যাবর্তন চুক্তির অধীনে ভারতকে নাকি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে। সুতরাং শেখ হাসিনার মামলা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। আরও বহু ঘটনা যে বাংলাদেশে ঘটা বাকি আছে সেটা কিন্তু এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। কেন এ কথা বলছি? কারণ 1971 সালের যুদ্ধের পর থেকে কিন্তু এই প্রথমবার জাতিসংঘ একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিন্তু পাঠিয়েছে বাংলাদেশে। তাদের কাজ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায় কিনা সেটা খতিয়ে দেখার। কারণ সে সময় বাংলাদেশিরা দাবি করেছিলেন যে শেখ হাসিনা বাংলাদেশে এমন একটা বিশেষ কারাগার তৈরি করেছিলেন যার নাম আয়নাঘর। এই আয়নাঘর আসলে কি সেটা আমি অবশ্যই আপনাদের বলবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের বিক্ষোভকারী এবং শেখ হাসিনার বিরোধী তারা কিন্তু দাবি করেছিলেন যে শেখ হাসিনার বিপক্ষে অনেক নেতাকে নাকি শেখ হাসিনা সেই গোপন কারাগারে বন্দি করে অমানবিক অত্যাচার চালাতো, এবং সেটাকেই কিন্তু বাংলাদেশিরা আয়নাঘর নামে পরিচিতি দিয়েছিল। এখন ব্যক্তিগতভাবে আমি যখন এই আয়নাঘর সম্পর্কে রিসার্চ করি তখন ইন্টারনেটের যুগে গুগলজি আমাকে কিন্তু এই বিষয়ে সাহায্য করেছে। সরাসরি উইকিপিডিয়াতে আমি এই আয়নাঘরের অস্তিত্ব কিন্তু খুঁজে পেয়েছি। উইকিপিডিয়াতে স্পষ্টভাবে বলা আছে যেখানে শেখ হাসিনা তার বিরোধী পক্ষের মানুষকে নির্বিচারে আটকে রাখতেন, গুম খুন করতেন এবং অমানবিক নির্যাতন করতেন। এবার জাতিসংঘের দল বাংলাদেশে গিয়ে তদন্ত করে কিন্তু এই আয়নাঘর সম্পর্কে আহামরি কোনো তথ্য পায়নি। উল্টে ফ্যাক্ট ফাইন্ডিং টিম বলেছে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানায় যেন বাংলাদেশ খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারে। অর্থাৎ এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কাদের নির্দেশে বাংলাদেশে এসেছে সেটাও তো কম বেশি সবাই আন্দাজ করতে পারছে। তো সে সময় আমেরিকার ওয়াশিংটন পোস্টের একটা প্রতিবেদনে আকর্ষণীয় একটা বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। তাদের মতে মার্কিন কূটনীতিবিদরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম থেকেই নাকি খুব আক্রমণাত্মক অবস্থানে ছিলেন, কিন্তু ভারতীয় কর্মকর্তারা নাকি তাদের বুঝিয়েছেন যে শেখ হাসিনাকে সরাতে এতটা আক্রমণাত্মক হওয়া উচিত হবে না। কারণ শেখ হাসিনা সরে গেলে বাংলাদেশে মৌলবাদী বা ইসলামপন্থী গোষ্ঠীগুলো মাথা চাড়া দিয়ে উঠবে এবং বাংলাদেশ দখলে নিয়ে নিতে পারে, যেটা কিন্তু ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটা বড়সড় হুমকি হয়ে উঠবে। এখানে একটা কথাও স্পষ্ট করে বলে রাখি, বিষয়টা কিন্তু এতটাও সহজ ছিল না যে ভারতের মতামতকে উপেক্ষা করে দক্ষিণ এশিয়ায় আমেরিকা কোনো কাজ করবে। আই রিপিট ওয়ান্স এগেইন, দক্ষিণ এশিয়াতে ভারতের মতো শক্তিশালী দেশকে উপেক্ষা করা এই মুহূর্তে আমেরিকার কিন্তু সামর্থ্য নেই। আর এজন্যই শেখ হাসিনা প্রশ্নে আমেরিকা তাদের আগের কঠোর অবস্থান থেকে এই মুহূর্তে কিন্তু অনেকটাই সরে এসেছে। তবে এই দাবিটা কিন্তু সম্পূর্ণরূপে আমেরিকার ওয়াশিংটন পোস্টের। এবার এটা কতটা সত্যি আর কতটা মিথ্যা সেটা কিন্তু আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে এতদিনে কিন্তু আপনারা দেখেই ফেলেছেন যে বাংলাদেশ দিনের পর দিন কিভাবে ভারতের সাথে সম্পর্কের অবনতি ঘটিয়েছে, কিভাবে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচারের পারদ বাড়িয়েছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কিভাবে হেনস্থা করা হচ্ছে, আর সর্বোপরি ভারত দখলের হুমকি দিয়ে বাংলাদেশের মাটিকে কিন্তু জঙ্গিদের স্বর্গরাজ্য হিসাবে মুক্ত করে দিয়েছে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তো এবার বাকি রইল সেই কোটি টাকার প্রশ্ন যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ভারত অর্পণ করবে কি না। একজন ভারতীয় ইউটিউবার হিসাবে আমি মনে করি ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে অর্পণ করবে না, এবং এর পেছনে কিন্তু বেশ কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা শুভচিন্তক এবং বিচক্ষণ মানুষ আমার এই যুক্তিসঙ্গত কারণগুলোর সাথে আপনারা সহমত পোষণ করবেন। দেখুন, প্রথম কারণ হিসাবে মাননীয় শেখ হাসিনা ভারতীয় দৃষ্টিকোণ থেকে এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ তিনি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছেন। বিদেশি শক্তির ষড়যন্ত্রে মিলিটারি কু ঘটিয়ে তাকে স্বইচ্ছায় দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এবং তারপরে আমেরিকার চালে অন্তর্বর্তী সরকার নামে যাকে শাসনভার দেওয়া হয়েছে তাদের কিন্তু কোনো রকম আন্তর্জাতিক বৈধতা নেই। শেখ হাসিনার বিচার করার বৈধ অধিকার তাদের কে দিয়েছে? এটা কিন্তু একটা আন্তর্জাতিক প্রশ্ন। গত বছর শেখ হাসিনার নির্বাচন যদি অবৈধ হয়ে থাকে তাহলে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার কবে বৈধ নির্বাচনটা করবে বাংলাদেশে, কবে বৈধ ভোটটা করাবে? আগে সেই প্রশ্নের উত্তরটা তারা দিক, তারপর শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে কিনা সে বিষয়ে ভারত ভেবে দেখবে। এবং দ্বিতীয় কারণ হিসাবে ভারতীয় সংস্কৃতি অনুযায়ী আমরা বলি অতিথি দেবো ভব। আমাদের স্মরণে রয়েছে এমন কাউকে ফাঁসিতে ঝোলানোর জন্য ফেরত পাঠানো ভারতের সংস্কৃতির সঙ্গে কিন্তু একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। আর এই অবস্থায় আপনি যদি ভারতবর্ষের যে কোনো
নাগরিককে জিজ্ঞাসা করেন যে আপনার অতিথি বা আপনার স্মরণে রয়েছে এমন কোনো ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানোর জন্য দেশে ফেরত পাঠাবেন কিনা, সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন ভারতীয় ইউটিউবার হিসাবে বলছি যে 100 জন ভারতীয়দের মধ্যে কিন্তু 100 জনই উত্তরে বলবে যে না। আর ভারত সরকার ভারতের জনমতকে সম্মান দিবে, এটাই কিন্তু আমরা ভারতীয়রা দৃঢ় কণ্ঠে বিশ্বাস করি। তৃতীয় কারণ হিসাবে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত ভারতের যে 3 জন নেবেন তারা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অবশ্যই ভারতের জাতীয় নিরাপত্তার প্রধান অজিত দোভাল। আমার মতে আন্তর্জাতিক ক্ষেত্রে এই 3 জনের ব্যক্তি মর্যাদা বা সামর্থ্য যে উচ্চতায় প্রতিষ্ঠিত রয়েছে তাতে কোনো অবস্থাতেই এরকম নেতিবাচক সিদ্ধান্ত তারা নেবে বলে আমি অন্তত মনে করছি না। কারণ শেখ হাসিনাকে বাংলাদেশ বলা মাত্রই তার হাতে প্রত্যাবর্তন করার অর্থ এই 3 জন ব্যক্তির যে ইন্টারন্যাশনাল রেপুটেশন রয়েছে সেই ইন্টারন্যাশনাল রেপুটেশনের রীতিমতো ধাক্কা খাওয়া। আর চতুর্থ কারণ হলো আমরা জানি কিছুদিন আগেই কাতার সরকার 8 জন ভারতীয়কে মৃত্যুদণ্ড দিয়েছিল। আমরা ভারতীয়রা ডিপ্লোমেসির সাহায্যে মৃত্যুদণ্ড তো অনেক দূরের কথা, তাদেরকে ছাড়িয়ে ভারতবর্ষের নিরাপদে নিয়ে এসেছি। আর এই ঘটনার পরে ভারতবর্ষের যে কূটনৈতিক ক্ষমতা কি তা গোটা বিশ্ব কিন্তু দেখেছে। আর বাংলাদেশ চাওয়া মাত্রই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে আমাদের সেই রেপুটেশন বজায় থাকবে। আন্তর্জাতিক মহাশক্তি হিসাবে ভারতের যে উত্থান হয়েছে, আমেরিকা বলা মাত্র শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালে মহাশক্তি হিসাবে ভারতের যে মর্যাদাটা রয়েছে সেই মর্যাদাটা কি আদৌ থাকবে? আমেরিকা কি চাইছে ভারত সেটা পরে বুঝে নেবে। ভারতীয় উপমহাদেশে ভারতের স্বার্থকে উপেক্ষা করে আমেরিকার পক্ষে এখন একক সিদ্ধান্ত গ্রহণ করাটা সম্ভব কিনা এটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ এটা নয়া ভারত, আজকের ভারতকে উপেক্ষা করার সাহস সামর্থ্য কোনোভাবেই কিন্তু আমেরিকার আছে বলে আমি অন্তত মনে করছি না। আর পঞ্চম কারণ হিসাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দিন থেকেই যেভাবে ভারতকে হুমকি দিচ্ছে, কখনো বলছে তারা ভারতের 7 সিস্টারকে দখল করে নেবে, কখনো বলছে তারা ভারতকে দেখে নেবে, তো এই পরিস্থিতিতে তাদের কথায় সাড়া দেবার কোনো প্রশ্নই ওঠে না। যে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দিন থেকেই ভারতকে শত্রু ঘোষণা করেছে তাদের কথায় ভারত সাড়া দেবেই বা কেন? ভারতের লাভ কি? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি আঘাত করার চেষ্টা করে ভারতের বুকে তাহলে তার প্রত্যাঘাত কিন্তু অবশ্যই হবে। আই রিপিট ওয়ান্স অ্যাগেইন, বাংলাদেশ সরকার যদি ভারতে আঘাত হানার চেষ্টা করে তাহলে তার প্রত্যাঘাত কিন্তু ভীষণ রকমভাবে হবে। আর প্রত্যাঘাত কখন কিভাবে কেমনভাবে হবে তা কিন্তু আমাদের ভালোভাবেই জানা আছে। তার জন্য অবশ্যই বাংলাদেশকে কিন্তু শুধুমাত্র সময়ের জন্য অপেক্ষা করতে হবে। কিছুদিন আগে আমরা জানি যে মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করেছিলেন, ভারতকে প্রকাশ্য শত্রু ঘোষণা করেছিলেন। আর তারপর কি হয়েছিল আমরা প্রত্যেকেই কিন্তু সেটা কম বেশি জানি। আর সেই মইজু ভারতকে তাদের সবচেয়ে বড় বন্ধু বলে ঘোষণা করেছে। এই তো কিছুদিন আগেই মইজু দিল্লিতে এসেছিলেন এবং এসে বসেছিলেন আমাদের প্রধানমন্ত্রীর সাক্ষাতের আশায়। অনেক কাকতি মিনতিও করেছিলেন, যদিও আমাদের প্রধানমন্ত্রী তাকে সময় দেয়নি। আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার সাথে দেখা করায় মালদ্বীপের 28টা দ্বীপের উন্নতির জন্য মালদ্বীপ ভারতবর্ষের অর্থ সাহায্য চেয়েছে। পানীয় জলের ব্যবস্থার জন্য ভারতের হাতে পায়ে ধরছে। প্রকাশ্যে ভারতকে শত্রু ঘোষণা করে দেবার ফল কি হতে পারে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মইজু কিন্তু তার একটা সবচেয়ে বড় উদাহরণ। অতএব বাংলাদেশের বর্তমান উপদেষ্টার প্রধান আপনার অবস্থাও কিন্তু মালদ্বীপের মইজুর মতোই হবে, এটাও কিন্তু আগাম সত্যি। এটা শুধুমাত্র একজন ভারতীয় নাগরিক হিসাবে বলে রাখলাম। আপনি শুধুমাত্র বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান এখনই যেভাবে ভারতকে চোখ রাঙাচ্ছেন এইসবের কি খুব দরকার ছিল? দেখুন, আমরা ভারতীয়রা শান্তিপ্রিয় দেশ, উপমহাদেশে ভারত কোনো রকম অশান্তি চায় না। আর এই কথা কিন্তু আমি নয়, এই বার্তা আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং দিয়েছেন। তো মোহাম্মদ ইউনূস, এবার আপনি ভেবে দেখুন আপনারা ভারতের বন্ধু হবেন নাকি মালদ্বীপের মইজু হবেন। আই রিপিট, আপনারা ভারতের বন্ধু হবেন নাকি মালদ্বীপের মইজু হবেন। আর হাসিনার প্রত্যাবর্তন সে তো বহুত দূর কি বাত হয়। তো বন্ধুরা, এই ছিল কিন্তু পুরো ঘটনার ব্যাখ্যা। এবার আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা কি মতামত পোষণ করেন সেটা কিন্তু নির্ভয়ে আমাদের এই কমেন্ট সেকশনে লিখে জানান, কারণ আমরা কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টগুলি যত্ন সহকারে পড়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটি শোনার পর আপনারা কি মতামত পোষণ করেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন। আর প্রতিনিয়ত আমাদের এই জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো জয় হিন্দ, জয় ভারত।